হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে চলে হাজির হয়েছি। দেখো, আজকে বাংলা ব্যাকরণ শিখাবো। ঠিক আছে, বাংলা ব্যাকরণ। আজকে আমি বাংলা ব্যাকরণ হিসাবে তোমাদের সামনে দেখো সমাস। এই সমাস আজকে তোমাদের সামনে শিখাবো। অনেকে ভাবছো সমাজ নিয়ে অনেক টেনশন থাকো যে কিভাবে সমাজ শিখবো, ব্যাকরণ কিভাবে শিখবো। এই ব্যাকরণ এমন একটা জিনিস যেটা তোমাদের মাধ্যমিক এবং বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাতে এই ব্যাকরণ তোমাদের কিন্তু থাকবে। ঠিক আছে, দেখো আমি বোর্ডের মধ্যে বেশ কিছু সমাসের কিছু জিনিস আমি লিখে রেখেছি যে তোমাদের সুবিধার্থে। আর এই সমাজটা আমরা কিভাবে শিখবো, কিভাবে তোমরা অধ্যয়ন করবে, কিভাবে তোমরা পাঠ করবে, কিভাবে শিখতে হবে। বিভিন্ন ধরনের যারা চাকরি পরীক্ষা দেবা ভাবছো, যারা পুলিশ চাকরি পরীক্ষা দেবা বা এসএসসি পরীক্ষা দেবা, যে কোনো হয়তো প্রিপারেশন নিচ্ছ বা টেট, তাদের জন্য কিন্তু এই এই ব্যাকরণ গুলো। ওকে, চলো তাহলে শুরু করা যাক। দেখো, সমাস। আজকে আমরা সমাস পড়াবো। ঠিক আছে, সমাস। তাহলে অনেকে প্রশ্ন হতে পারে, স্যার সমাস কি? তাই তো, অনেকে আবার বলে সমাস নাকি শিখতে লাগবে 6 মাস। না, সেটা নয়। সমাস শিখতে কিন্তু 6 মাস নয়। সমাস আশা করছি তোমরা কি 5 মিনিটের মধ্যে শিখে নেবে। দেখো কত সহজ জিনিস। দেখো, সমাস। সমাস কি কি বলছে আমরা জানি। কি বলেছে দেখো, দুই বা ততোধিক পদকে সংক্ষেপ এক পদে পরিণত করাকে আমরা বলছি সমাস। দুই বা ততোধিক পদকে যদি আমরা এক পদে পরিণত করি তাহলে তাকে বলবো আমরা কি, সমাস। দেখো আমি কি করলাম, একটা দুটো দেখো এখানে লেখা আছে। এটা আমি চক, এই চকটা নিয়েছি। এই চকটা দেখো আমি কিন্তু দুই ভাগে ভাগ করেছি। তাহলে এই চকটা আমি কিভাবে জোড়া দেব? কি করবা, এভাবে দেখো আঠা দিয়ে বা কিছু দিয়ে আমি কি করলাম, জোড়া লাগিয়ে দিলাম। তাহলে একটাই চক হয়ে গেল, তাই না? তাহলে দেখো তোমাদের সামনে কটা চক হয়ে গেল, একটা চক। তার মানে এই যে দুটো চক একসঙ্গে জোড়া দিয়ে তৈরি হলো একটি চক। তাহলে একে আমরা কি বলছি বলতো, সমাসে কিন্তু এটাই নিয়ম যে দুটো খণ্ড এক শব্দ থাকবে, সেই শব্দগুলো একসঙ্গে যুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠন করবে, তাকে আমরা কি বলছি, সমাস। তাহলে বুঝতে পেরেছো? দেখো আমি কি বলছি এখানে, যেমন হাত ঘড়ি। আমরা সবাই পড়ো হাত ঘড়ি। এই হাত ঘড়িকে যদি তুমি ভাঙো তাহলে কি বলতো, হাতে পড়ার ঘড়ি। তাহলে এদিক থেকে লক্ষ্য করো, আমরা কিন্তু যখনই বলি কোনো বাক্য গঠন করি তখন আমরা কি থাকে, যে হাত ঘড়ি। কি বলি, তুমি হাত ঘড়িটা পড়েছো তো? তখন আমরা কি বলি, যে হাত ঘড়িটা পড়েছো না পড়নি? আশা করি পড়েছো। তাহলে এই যেখানে দেখা যাচ্ছে হাতে পড়ার ঘড়ি, আমরা কখনো বলি না হাতে পড়ার ঘড়ি। কি বলছে এটা যদি দেখো, হাত এটা হচ্ছে একটা শব্দ, এটা একটা শব্দ। হাত মানে আমাদের হাত, আর ঘড়ি মানে তোমাদের যে হ্যান্ড ওয়াচ, এই ঘড়ি। ঠিক আছে, তার মানে হাত ঘড়ি, এটা ভালো কথা বলছি, হাতে পড়ার ঘড়ি। তাহলে দেখো এই যে শব্দটা, এটা কিন্তু উঠে গেল। কত বুঝতে পেরেছো? হাতে পড়ার ঘড়িটা কিন্তু এখানে নেই। দেখো হাত ঘড়ি শুধু কথাটা আছে। তাহলে দুটো বাক্যকে আমি জোড়া লাগিয়ে একটা শব্দ তৈরি করলাম, যেটা বলছি হাত ঘড়ি। ঠিক আছে, দেখো এই যে শব্দটার মধ্যে আমাদের সমাজ শিখতে গেলে বেশ কিছু জিনিস আমাদেরকে আগে জানতে হবে। কি কি জানতে হবে দেখো, সমাসের শিখন নিয়ম বলে দিয়েছে আমি। কি নাম জানতে হবে? সমাজ শিখতে হলে তোমাদেরকে 5টি জিনিস জানতে হবে। একটা হচ্ছে ব্যাস বাক্য জানতে হবে, কোনটা ব্যাস বাক্য চিনতে হবে। একটা পুরো লাইন তুলে দেবে, সেই লাইনটা কোনটা ব্যাস বাক্য, মানে কোনটা সমাস হবে, সেই সমাজটা কিন্তু তোমাকে খুঁজতে হবে। বুঝতে পেরেছো? আমি ধরো কি বললাম, এখানে লিখছি দেখো যে রাম সকাল বেলায় বাবা মা এর সঙ্গে বাজারে গেল, বাজারে গেল। তাহলে এখানে দেখো, এখানে বলো তো এটা ব্যাস বাক্য কোনটা আছে, কোনটা ব্যাস বাক্য? তাহলে স্যার ব্যাস বাক্য তো কোন জিনিসটা জানো? দেখো এটাকে বলছি, যে পদটা আমরা সমাস করবো এটাকে বলছি আমরা ব্যাস বাক্য। তাহলে এই বাবা এবং মা, এটা আমাদের ব্যাস বাক্য। বুঝতে পেরেছো? তার মানে আমাদের দেখো সমাস তাহলে শিখতে গেলে আমাদের কিছু জিনিস জানতে হবে। প্রথমত আমাদেরকে চিনতে হবে ব্যাস বাক্য কোনগুলো, সমাস সমান পদ কোনটা, সমাসবদ্ধ পদ কোনটা, পূর্বপদ কোনটা, পরপদ কোনটা, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। ওকে, তারপর দেখো যেগুলো আমি লিখেছি বেশ কিছু, যেগুলো আমাদের দরকার। দেখো ব্যাস বাক্য আমি যে বললাম, যে একটা পুরো বাক্য থেকে যে বাক্য অংশটুকুর তুমি কি করবে, সমাস তৈরি করবে, সেটার নামে হচ্ছে ব্যাস বাক্য। ওকে, তাহলে লক্ষ্য করো ব্যাস বাক্য কি, সমাসবদ্ধ পদকে অর্থ অনুযায়ী বিশ্লেষণ করলে। সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ পদকে অর্থ অনুযায়ী, এটা বলছে আমরা সমাসবদ্ধ পদ। তাহলে সমাসবদ্ধ পদকে অর্থ অনুযায়ী তাকে যদি বিশ্লেষণ করা হয়
তাকে যদি আমরা কি করি বিশ্লেষণ করি, এই বিশ্লেষণ করলে যে বাক্য পাবো তাকে আমরা কি বলছি ব্যাস বাক্য। ঠিক আছে, তাহলে ব্যাস বাক্য কাকে বলবো, সমাজবদ্ধ পদকে অর্থ অনুযায়ী বিশ্লেষণ করলে তখন তাকে আমরা কি বলতে পারি ব্যাস বাক্য। ঠিক আছে, দেখো সকাল বেলায় কি বলছে, রাম সকাল বেলায় বাবা মায়ের সঙ্গে বাজারে গেল, তাহলে বাবা ও মা, তাই তো, বাবা ও মা আমরা যদি এটা বিশ্লেষণ করি পাবো কি বলতো বাবা ও মা। তারপরে দেখো আমরা যদি লিখেছি এখানে দেখো যেমন বিনা পানি, তাহলে বিনা পানিতে যাক, তাহলে এটার নাম হচ্ছে কি বলতো ব্যাস বাক্য। তাহলে যেটাকে আমরা বিশ্লেষণ করে নতুন কোনো অর্থ পাবো সেটার নাম হচ্ছে ব্যাস বাক্য, বিনা পানিতে যাক। ওকে, তারপর দেখো সমাসবদ্ধ পদ, তাহলে সমাসবদ্ধ পদ কি, তারপরে প্রশ্ন ছিল দেখো সমাসবদ্ধ পদ কি, কি বলছেন, যে পদ এর দ্বারা সমাজ গঠিত হয়, যে পদ দুটি দ্বারা সমাজ কি হবে গঠিত হবে তখন তাকে আমরা কি বলছি বলতো সমাসবদ্ধ পদ। দেখো এখানে লেখা আছে, এখানে দেখো বিনা হচ্ছে কি বিনা পানিতে, এই দুটো পদ, এই দুটো পদের দ্বারা তৈরি হয়েছে কি বলতো বিনা পানি সমাজ তৈরি হয়েছে। যেমন দেখো হাত ঘড়ি, হাতে আর ঘড়ি এই দুটো পদ নিয়ে তৈরি হয়েছে কি একটা সমাজ, একে বলছে আমরা কি বলতো সমাসবদ্ধ পদ। তাহলে যে পদের দ্বারা একটা সমাজ গঠিত হবে তাকে আমরা কি বলছি বলতো সমাসবদ্ধ পদ। তাহলে দেখো কি বলছে দেখো এখানে লক্ষ্য করো, যেমন জলাতঙ্ক, তাহলে জল থেকে আতঙ্ক, তাহলে এটা কি সমাসবদ্ধ পদ, এই জল এবং আতঙ্ক এই দুটো পদ নিয়ে তৈরি হচ্ছে কি বলতো সমাজ, এগুলো হচ্ছে আমরা কি সমাসবদ্ধ পদ। ওকে, তাহলে এই সমাজ আমাদের জানতে পারলাম, বেসিকটা বুঝতে পারলাম যে সমাজ কি। ওকে, এবার দেখো আমি তোমাদের সামনে সমাজগুলোকে তুলে ধরবো, ঠিক আছে, তাহলে চলো সমাজগুলোকে আমরা তুলে ধরি। দেখো এবার সমাজের যে শ্রেণী বিভাগ আছে তার মধ্যে আমি প্রথম যে সমাজটা করাচ্ছি সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাজ। দেখো একবারে মন দিয়ে দেখো কিভাবে আমি দ্বন্দ্ব সমাজটা নির্ণয় করছি, জীবন ভুলবা না। ঠিক আছে, দেখো যে সমাসে পূর্বপদ, তাহলে আমরা এটাকে কি বলছি, আমরা দেখো এখানে উদাহরণটা দেখো, এটা বলছে পূর্বপদ, এটা বলছে পরপদ, তাই তো, কি বলছে দেখো যে সমাসে পূর্বপদ ও পরপদ দুটি পদেরই কিন্তু অর্থ প্রাধান্য পায়, অর্থ প্রাধান্য পায় মানে কি, লক্ষ্য করো এখানে লেখা আছে দেখো মশা মাছি, তাহলে মশা বলতে একটা প্রাণীকে বুঝি, মাছি আলাদা প্রাণী, তাই না, ছোট বড়, ছোট বলতে আমরা জানি ছোট, এটা বড়, তার মানে কি পূর্বপদ ও পরপদ দুটো পদেরই অর্থ কি পাবে বলতো প্রাধান্য পাবে। যে সমাসে পূর্বপদ ও পরপদ এই দুটো পদের অর্থ প্রাধান্য পায় এবং একটা সংযোজক অব্যয় দ্বারা কি হয় যুক্ত থাকে, তার মানে অব্যয় কাকে বলবো, যে শব্দ দ্বারা দুটো পদকে যোগ করবে তাকে আমরা কি বলছি সংযোজক অব্যয়। তাহলে ঠিক আছে, তাকে আমরা কি বলছি দ্বন্দ্ব সমাস। তাহলে কি বলছি আমরা যদি সংজ্ঞা বলি, যে সমাসে পূর্বপদ ও পরপদ দুটো পদেরই অর্থ প্রাধান্য পায় এবং কি হয় একটা নির্দিষ্ট সংযোজক অব্যয় দ্বারা দুটো পদ যুক্ত থাকবে তখন তাকে আমরা কি বলছি সংযোজক, তোমার দ্বন্দ্ব সমাস। তাহলে দেখো দ্বন্দ্ব কথার মানে হচ্ছে যোগ অর্থাৎ জোর, বুঝতে পেরেছো, যোগ অথবা জোর। এক কথা আমরা দ্বন্দ্ব কথা মানে বিবাদ বলি, তাই তো, অবশ্যই হ্যাঁ বিবাদ ঠিক ধরেছো, বিবাদ তার মানে একটার সঙ্গে একটা কি থাকবে বিবাদ থাকবে, একটার সঙ্গে একটা বিপরীত শব্দের মতো ভাব বিনিময় করবে। ঠিক আছে, কেউ যদি ছোট হয় একটা বড়, মানে একটা শব্দের সঙ্গে একটা কি থাকবে একটা বিপরীত ভাব থাকবে, বুঝতে পেরেছো, তখনই আমরা জানবো এটা দ্বন্দ্ব সমাস, একটা বিপরীত অধ্যায় বোঝাবে। আর দুটো পদের মধ্যে একটা কি থাকবে দুটোরই অর্থ প্রাধান্য পাবে তখন জানতে পারবে এটা দ্বন্দ্ব সমাস। আর মিডলে একটা হাইফেন থাকবে আর ও দ্বারা কিন্তু তোমাদেরকে যুক্ত করতে হয়, ঠিক আছে, এই দ্বন্দ্ব সমাসটা। দেখো লক্ষ্য করো দ্বন্দ্ব কথার অর্থ হলো কি যোগ বা জোর, এই যে যোগ বা জোর দেখো এখানে অব্যয় কিন্তু ও, কি বলতো ও, ও দ্বারা যুক্ত হবে আর দিয়ে আর যুক্ত হয়ে একটা হাইফেন থাকবে কিন্তু, ঠিক আছে। দেখো এখানে দেখো আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি তোমাদের, অন্ন বস্ত্র, অন্ন মানে খাবার, বস্ত্র মানে যেটা পরিধান করে আছি, দেখো এটা নাম হচ্ছে অন্ন বস্ত্র। তাহলে অন্ন বস্ত্র, অন্ন বস্ত্র আমি কি লিখতে পারি বলতো অন্ন ও বস্ত্র, কি বুঝতে পেরেছো, তাহলে তোমরা আশা করা যায় এগুলো পারবে না, পারবে না, কি কমেন্টে করে দেখাও কি, তাই না, বলো পারবে না পারবে না, দেখো করতে পারবে তো। যারা এই চ্যানেলটি তোমরা দেখছো অবশ্যই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ওকে, এবং লাইক দাও, বেশি করে শেয়ার করো। আর তোমরা যারা ফেসবুক থেকে তোমরা কি করছো সেটাকে দেখছো তোমরা অবশ্যই এটাকে বেশি করে ফলো করো, লাইক দাও এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, প্রত্যেকে ব্যাকরণ গুলো খুব তাড়াতাড়ি শিখতে পারে। অনেকে ব্যাকরণ নিয়ে অনেকটা ভয় থাকে তো, তার জন্য তোমাদেরকে বলছি যাতে খুব তাড়াতাড়ি বন্ধুরা শিখতে পারে। বিভিন্ন যারা চাকরি পরীক্ষা দেবে, বিভিন্ন ধরনের ধরো টেট পরীক্ষা দেবে, কেউ হয়তো এসএসসি পরীক্ষা দেবে, কেউ তো পুলিশের পরীক্ষা দেবে, বুঝতে যে ধরনের পরীক্ষা দেবে এই ব্যাকরণ কিন্তু থাকবেই।
বুঝতে পেরেছো? যারা গ্র্যাজুয়েশনে পড়ছো তাদের কিন্তু ব্যাকরণ আছে, বুঝতে পেরেছো? তোমাদেরও ব্যাকরণ কিন্তু আছে প্রথম সেমিস্টারে, বিএ ফার্স্ট ইয়ার প্রথম সেমিস্টার যাদের বাংলা আছে কিন্তু ব্যাকরণ আছে। দেখো আমরা কি লিখতে পারি এখানে বলতো? অন্ন বস্ত্র। তাহলে কি হলো বলতো? অন্ন ও বস্ত্র, তাই না? তাহলে এখানে বলতো জন্ম মৃত্যু কি হতে পারে? কি বলো? তোমরা পারবে তো মনে হয়, করে দেখাও। কি পারবে না? আচ্ছা পারবে। জন্ম মৃত্যু, তাহলে কি লিখতে পারি বলতো? জন্ম ও মৃত্যু। বুঝতে পেরেছো? অনেকে ভাবছো স্যার ভাগ আছে যে ভাগগুলো করাবেন না, তাই তো? দরকার নেই, এগুলো যত থাকলে যথেষ্ট, ভাগের দরকার নেই। বুঝতে পেরেছো? অত ভাগ ডিটেলসে দরকার নেই, তোমাদের দেখো শর্টকাটে যেটা শিখতে পারবে সেটা দেখো। ভাই বোন, কি বলো তো কি সমাস? ভাইয়ের বিপরীত কি বলতো? বোন। তাহলে ভাই এবং বোন, তাহলে কি হতে বলতো? দ্বন্দ্ব সমাস। লিখতে পারি কি আমরা? ভাই আর কি বলতো? ও বোন, কি সমাস? দ্বন্দ্ব সমাস। ধনী গরিব, ধনী বিপরীত কি জানি আমরা? গরিব। দেখো লিখতে পারি এটা কি বলতো? ধনী ও গরিব, কি সমাস? দ্বন্দ্ব সমাস। উঁচু নিচু, কি সমাস জানো? দ্বন্দ্ব সমাস। উঁচু ও নিচু, কি সমাস বাবু? দ্বন্দ্ব সমাস, তাই না? তারপর দেখো মশা আর মাছি। আচ্ছা আমরা পারবা তোমরা, হাইপেনা চ্যানেলে দেখো তো, প্রত্যেকটি দেখবা যখন পরীক্ষা দেবে সেখানে থাকবে কিন্তু। মশা মাছি কি লিখতে পারি? মশা ও মাছি। দেখো এটা কি? ছোট বড়, কি লিখতে পারি বলো তো? ছোট বড়। দেখো ছোট বড় কি লিখতে পারি? তাহলে কেউ দেখো ছোট ছোট ও বড়। তারপর বলো এটা কি হবে? চেয়ার টেবিল, চেয়ার ও টেবিল, তাই না? টেবিল। তারপর বলো তো দেখি গরু বাছুর, গরু ও বাছুর। তাহলে তোমাদের এই সমাজ কটা শিখতে পারলে কি অসুবিধা আছে কাউরি? দ্বন্দ্ব সমাজ করার অসুবিধা নেই। কিভাবে দ্বন্দ্ব সমাজ শিখলাম দেখো। যে সমাসে দুটো পদই কিন্তু পরীক্ষা আসবে তোমাদের, বলে যদি বলে কোন সমাসে দুটো উভয় পদই অর্থ প্রাধান্য পায়, কি বলবে? দ্বন্দ্ব সমাস। ওকে, দ্বন্দ্ব সমাস কথা মানে হচ্ছে যোগ অথবা জোর, ঠিক আছে? এখানে বিবাদ বুঝাবে, একটা শব্দের সঙ্গে একটা শব্দে কি থাকবে? বিবাদ। তাড়াতাড়ি তোমরা দেখে নাও। এরপর আমি করাবো তোমাদের কর্মধারায় সমাস। ওকে, তাদের টুকে নাও। দেখো প্লিজ উঠতে দেখো, কি অসুবিধা আছে তো? নেই তো? তাহলে এটা দ্বন্দ্ব, ঠিক আছে? দয় বয় দ্বন্দ্ব যাবে, দ্বন্দ্ব দেখো, ঠিক আছে? তাহলে নেক্সট চলো তাহলে কর্মধারয় সমাসে যাই। ওকে, চলো তাহলে এবার আমরা কর্মধারায় সমাজ সম্পর্কে জানি। ওকে, দেখো আমি বোর্ডের মধ্যে তোমাদের খুব সুন্দরভাবে লিখে দিয়েছি কর্মধারায় সমাজটা কি, কিভাবে শিখবো, খুব তাড়াতাড়ি শিখবো। আমি তোমাদের আগে বলেছি 5 মিনিটের মধ্যে শিখে নেবে। বুঝতে পেরেছো? কর্মধারায় সমাজ দেখো, কর্মধারায় কর্ম যার মাধ্যমে কোনো কাজ হবে, কর্ম কাজ, ধারায় সমাজ, ঠিক আছে? যার মাধ্যমে কিছু কাজ বোঝাবে, বুঝতে পেরেছো? সেটা হচ্ছে কর্মধারায় সমাজ, তাই না? যার মাধ্যমে কিছু আমরা কাজ বোঝাবো। কোথায় দেখো কর্মধারায় সমাজ কি? যে সমাজের যে পূর্বপদ, পূর্বপদ পরপদের বিশেষণ হিসেবে ব্যবহার হবে, ঠিক আছে? মনে রাখতে হবে যে যে সমাসের এই যে পূর্বপদ এটা কিন্তু বিশেষণ পদ, আর এটা হচ্ছে কি? বিশেষ্য পদ। তাহলে যে সমাসের পূর্বপদটি পরপদের বিশেষণ হিসেবে ব্যবহার হবে এবং পরপদটা কি হবে? যার অর্থ প্রাধান্য পাবে, তখন তাকে আমরা কি বলছি? কর্মধারয় সমাস। সংগ্রাম বুঝতে পারলেন না? পারলেন না? বুঝতে পেরেছো? বলছি যে সমাসের পূর্বপদ পরপদের বিশেষণ হিসাবে ব্যবহার হবে এবং পরপদটি বিশেষ্য পদ হিসেবে ব্যবহার হয়, তখন তাকে আমরা কি বলছি? কর্মধারায় সমাস। ওকে, দেখো এটাই আমি সংজ্ঞাতে লিখেছি, যে সমাসের পূর্বপদ পরপদের বিশেষণ হিসাবে থাকে এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে আমরা কি বলছি? কর্মধারায় সমাস। ওকে, দেখো শাড়ি, শাড়িটা কেমন রঙের? নীল রঙের। তার নীলটা একটা গুণ, গুণ মানে বিশেষণ পদ। আর শাড়ি একটা আমরা জানি এটা বিশেষ্য পদ, মানে একটাই শাড়ির কথা বলেছে, তাই তো? তারপরে এখানে আমরা দেখো বিশেষণ পদ। তাহলে এই জায়গায় লক্ষ্য করো যে কি লিখেছি? নীল যে শাড়ি, তাহলে আমি কি লিখলাম? নীল শাড়ি। এখানে যে আছে না নেই? কর্মধারায় সমাজ শেখার নিয়ম হচ্ছে মনে রাখতে হবে যে প্রথমটা বেশি থাকবে, যে, যিনি তিনি, যে তাই, বুঝতে পেরেছো? ন্যায়, মতো, অথচ, এই শব্দগুলো কিন্তু বেশি থাকবে। এগুলো থাকলে জানবা এটা কর্মধারয় সমাজ। তোমরা যখন মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের এইভাবে নাও দিতে পারে, তোমাদের হয়তো কোনো একটা পদ তুলে দিতে পারে। ওকে, দেখো কর্মধারয় সমাজ কয় ভাগ ভাগ করা হয়েছে? 1 2 3 4 5টা। কয়টা আছে বলতো? 5টা। এই 5টি কর্মধারয় সমাজ আমরা চিনব কি করে? দেখো করে চিনবো বলো তো দেখি,
কি করে চিনবো? প্রথমে দেখো লেখা আছে সাধারণ কর্মধারয় সমাস। সাধারণ কর্মধারয় সমাস কাকে বলা হয়? যে কর্মধারয় সমাসের পূর্বপদটা হয় বিশেষণ, পরপদটা হবে কি বিশেষ্য। বুঝে গেছে? পূর্বপদটা বিশেষণ, পরপদটা বিশেষ্য, অথবা দুটো পদই কি হতে পারে বিশেষ্য হতে পারে। তখন তাকে আমরা কি বলছি? কর্মধারা, সাধারণ কর্মধারয় সমাস। সাধারণ কর্মধারয় সমাস তুমি চিনবে কি করে? প্রথমে মনে রাখবে যখন কোনো সমাসে যে, যা, তাই, যিনি, তিনি এই সমস্ত পদগুলো দ্বারাই আমাদের কিন্তু সাধারণ কর্মধারয় সমাস করা যায়। যে, যা, তাই আর যিনি, তিনি এগুলো শব্দ যখন লাগানো হবে তখন জানবো এটা সাধারণ কর্মধারয় সমাস। বুঝতে পেরেছো? দেখো নীল পদ্ম, বলো তো কি হতে পারে? নীল যে পদ্ম, তাই না? বুঝতে পেরেছো বলনি? নীল পদ্ম তার মানে কি হতে পারে বলো? নীল যে পদ্ম। আরো হতে পারে, দেখো এবার নীল যে পদ্ম, মিললে কি আছে? যে আছে না নেই? যখনই তোমার যে থাকবে তখন জানবে এটা কি বলতো? কর্মধারায় সমাস, সাধারণ কর্মধারায় সমাস। বুঝতে পেরেছো? এবার দেখো নিচে আছে 2 নম্বরটা বলছি, দেখো কাণ্ড কোমল। কাণ্ড কোমল মানে কি? যা কাণ্ড তাই কোমল, মানে কাণ্ড, একটা গাছের কাণ্ডটা তো কোমল হয়, নরম হয়, তাই জন্য বলছে কাণ্ড কোমল। কোমল মানে নরম। তার মানে কি বলেছি দেখো, যা কাণ্ড তাই কোমল, তার মানে যা তাই, এটা কিন্তু সাধারণ কর্মধারয় সমাস কিন্তু বুঝাচ্ছে। তারপর দেখো ডাক্তার সাহেব, তার আমরা কি বলতে পারি বলতো? যিনি ডাক্তার তিনি সাহেব, তাই না? যিনি ডাক্তার তিনি সাহেব। ঠাকুর দাদা, কি বলবা? যিনি ঠাকুর তিনি দাদা। তার আমরা বলতে পারি মাস্টার মশাই, যিনি মাস্টার তিনি মশাই বলতে পারি। বুঝতে পেরেছো? অনেক আছে, অনেক উদাহরণ আছে। যিনি তিনি যখন মনে রাখবা মানুষের ক্ষেত্রে বোঝাচ্ছে, কোনো মানুষকে বোঝাচ্ছে, তখন তার তোমরা লাগাবো ওখানে যিনি তিনি। আমি বললাম ধরো উকিল সাহেব, কি লিখবা? যিনি উকিল তিনি সাহেব। জজ সাহেব, কি লিখবা? যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব। বুঝতে পেরেছো? অনেক আছে। নেতা বাবু, যিনি নেতা তিনি বাবু, তাই না? তা কি বলছো? এই তো, বুঝতে পেরেছো? এরকম। তার মানে যিনি তিনি যখন থাকবে তখন জানবে এটা কি সাধারণ কর্মধারায় সমাস। ওকে, নেক্সট দেখো। এবার দেখো এখানে দেখো আমি কি বললাম? কাণ্ড কোমল। কাণ্ড কোমলটা কি? যাই কাণ্ড তাই কোমল। বুঝতে পেরেছিস? যাই কাণ্ড তাই কোমল, এখন আমরা কি বলছি? কাণ্ড কোমল। নেক্সট দেখো মধ্য পদলোপী কর্মধারয় সমাস। মধ্য পদলোপী মানে কি? যে পদের, যে কর্মধারয় সমাসের একটা পদ থাকবে না, উঠে যাবে। যখন তুমি কোনো বাক্য গঠন করবে, শব্দটাকে ভালো ভাঙবে, তখন ওই শব্দটা ভিতরে চলে আসবে। কিন্তু যখনই তুমি কি করবে, সেটাকে আবার পূর্ণ গঠন করবে, আর থাকবে না। দেখো লক্ষ্য করো, ভাইফোঁটা, আমরা বলি না ভাইফোঁটা, কি দেয় তো সবাই তোমাদের? ভাইফোঁটা দেয় না, দেয় না? ভাইফোঁটা দেয়। তাহলে এই ভাইফোঁটা, ভাইফোঁটা কিভাবে করছি আমরা? ভাইফোঁটা, তাহলে ভাইয়ের কপালে ফোঁটা। তাহলে বলো তো, যখন আমি কি এখানে এই জায়গাটা ভাঙো, ভাইয়ের কপালে ফোঁটা, তার মানে কি আমরা জানি এটা ভাইফোঁটা। তাহলে ভাইফোঁটা তো এখানে কি কপালে আছে? এই জায়গায় কি কপালে আছে? দেখো নেই, কপালটা উঠে গেছে। কপালটা উঠে গেছে, তার মানে বুঝতে পেরেছো? তার মানে এটা এই পদটা কিন্তু লোপ পেয়ে গেছে, তার জন্য কি বলছে আমরা কি ভাই ফোঁটা। তার মানে কি ভাইয়ের কপালে ফোঁটা, তাকে বলছে আমরা কি ভাই ফোঁটা। তবে দেখো সিংহাসন, কি বল লিখবো আমি? সিংহ চিহ্নিত আসন। তাহলে সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। তাহলে দেখো এই চিহ্নিত কথাটা উঠে গেছে। আমি যখন বলবো সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এখানে কি চিহ্নিত আছে? নেই, তবে উঠে গেছে। এটা মধ্য পদলোপী, মানে মধ্যেকার পদটা অবশ্যই উঠে গেছে। আমরা যখন সেটাকে ভাঙবা তখন কিন্তু আসবে, যখন জোড়া লাগিয়ে দেবা আসবে না। দেখো ঠেলে চালানো গাড়ি, ঠেলে চালানো গাড়ি কি বলে আমরা বলো তো? ঠেলা গাড়ি, তাই না? আমরা দেখো বলছি ভাইয়ের কপালে ফোঁটা, কি বলছি আমরা এটাকে? ভাই ফোঁটা। সিংহ চিহ্নিত আসন, কি বলছি আমরা? সিংহ চিহ্নিত সিংহাসন। তবে দেখো ঠেলে চালানো গাড়ি, ঠেলা গাড়ি, তাহলে এখানে চালানো কথাটা নেই, এখানে নেই, উঠে গেছে। তারপর বুঝতে পারছি মধ্যপদলোপী খুব সহজ সংজ্ঞা। যে কর্মধারয় সমাসের মাঝের পদটা থাকবে না, উঠে যাবে, তখন তাকে আমরা কি বলছি? মধ্য পদলোপী কর্মধারয় সমাস। আর বলছি যে সমাসে মাঝের পদটা থাকবে না, যে কর্মধারয় সমাসের মাঝের পদটা থাকবে না, তখন তাকে আমরা কি বলছি? মধ্য পদলোপী কর্মধারয় সমাস। কি অসুবিধা আছে দুটো? কি বুঝতে পারলাম না? তাহলে বলো সাধারণ কর্মধারয় সমাস কি বললাম? যে, যা, তাই, যিনি, তিনি, সাধারণ কর্মধারয় সমাস। মধ্য পদলোপী কি বললাম? মিডিলের পদটা অবশ্যই কি হবে বলতো? থাকবে না, তো আমরা ওটা কি মধ্য পদলোপী কর্মধারয় সমাস। নেক্সট দেখো 3 নাম্বার উপমান কর্মধারয় সমাস। উপমান, উপমান, উপমান কারণ হচ্ছে কারো কথা নাম বোঝাবে, নাম বোঝাচ্ছে। দেখো বুঝেছো? মনে রাখবে যে সমাসের লাস্টে কি থাকবে? ন্যায় হবে। ন্যায় তো চিনবে কি করে? ন্যায়, এই ন্যায় কথাটা থাকবে মাঝে, মাঝে মনে রাখবা, সরি, মাঝে এই ন্যায় কথাটা থাকবে, ন্যায়। দেখো সিন্দুর রাঙা, সিন্দুর রাঙা, তাহলে কি লিখতে পারি আমি বলতো?
উপমান সিন্দুর রাঙা, তাহলে সিন্দুর রংটা কেমন? রাঙা, রঙিন। তাহলে কি লিখতে হবে? সিন্দুরের ন্যায় রাঙা। তাহলে ন্যায়টা যখন দেখবা মিডিলে আছে, পরীক্ষা হলটা তোমাদের লিখে দিয়েছে সিন্দুরের ন্যায় রাঙা, এটা কি ধরনের সমাস জানবা? উপমান কর্মধারী সমাস। ওকে, চারটা অপশন থাকবে। তোমাদের দিয়ে দিয়েছে সিন্দুরের ন্যায় রাঙা, তাহলে কি ধরনের সমাস? উপমান কর্মধারায় সমাস। বুঝতে পেরেছো? তারপর দেখো এখানে বলছে দেখো দুধ সাদা, তাহলে কি লিখতে পারি বলতো? দুধের ন্যায় সাদা। তা বিভিন্ন ধরনের হতে পারে, দেখো আমি তোমাদেরকে আরো বলছি, তোমরা বলতে পারবে। হ্যাঁ, দেখো এখানে আমার কাছে একটা বই আছে, অনেক কিছু বলতে পারবে তোমরা। তোমাদের যদি বলি ধরো বজ্র কঠিন, তো কি লিখতে পারবে বলো তো? কে পারবা বলো? কমেন্ট করে পাঠাও। বজ্র কঠিন কি হবে? বজ্রের ন্যায় কঠিন। বজ্র কঠিন কি বলো? তোমরা বলো, বলতে পারছো না তো? বলতে হবে প্রত্যেককে, প্লিজ বলো। হুম, বলো। বজ্র কঠিন কি বললাম? বলো, উত্তর বলো। বজ্রের ন্যায়, আনসার দাও, বলো কি হবে? বলো। ঘনাশ্রাম। ঘনাশ্রাম, ন্যায় লাগানো মিডিলে, বলো কি হবে? ঘনের ন্যায় শ্যাম। ভেরি গুড, ঘনাশ্রাম। তারপরে কি? বরফ সাদা। বলো বলো মেয়েরা, বলো বলো বলো। বরফে ন্যায় মিডিলে লাগাও, বরফটা আগে লাগাও। এই যে বললাম আমি বরফ সাদা, কি লিখলাম? বরফ সাদা, কি হবে বলো? বলো বরফ সাদা কি হবে? বরফ পেন ন্যায় মিডিলে কি লাগাতে হবে? ন্যায়। বলো, কই পাচ্ছ না তো? বরফের ন্যায় কি হবে? সাদা। ভেরি গুড, বরফের ন্যায় সাদা। উত্তর দাও প্লিজ। তারপর বলো তো আহ আলতারাঙ্গা কি? আলতারাঙ্গা পাই, তাই তো? বলো আলতারাঙ্গা, বলো বলো কি হবে? ভেরি গুড, আলতার ন্যায় রাঙা, তার মানে আলতারাঙ্গা, তাই না? প্রতি বুঝতে পারছো না? বলো না, বুঝতে পেরেছো? আলতার ন্যায় রাঙা, আমার স্টুডেন্টরা কিন্তু বলতে পারছে। তোমরা পাচ্ছ না দেখি, বলো। তারপর বলো দেখি কাজল কালো। কাজলের ন্যায় কালো, তাই তো? ভেরি গুড, কাজলের ন্যায় কালো, কাজল কালো। ভেরি গুড। তারপর বলো তো স্বপ্নমধুর। স্বপ্নের ন্যায় মধুর, তাহলে আমরা মনে রাখতে পারছো, বুঝতে পারছো? এই তো শুনতে পাচ্ছ। তার মানে মিডিলে যদি ন্যায় থাকে, তাহলে আমরা জানবো ওটা কি? উপমান কর্মধারায় সমাস। বুঝতে পেরেছো? উপমান কর্মধারায় সমাস, বুঝতে পেরেছো? প্রত্যেকে তাকাও। নেক্সট দেখো লাস্টে আছে উপমিত কর্মধারায় সমাস। কি নাম? উপমিত কর্মধারায় সমাস। এই উপমিত কর্মধারায় সমাসটা বলো তো দেখি। বলো কি লিখবো? আমার উপমিত কর্মধারায় সমাস কি? ন্যায় শেষে থাকবে, দেখো বলেছে। তোমরা এখানে মিডিলে ন্যায়টা হচ্ছিল, কোথায় হচ্ছিল? মিডিলে। এবার এটা হচ্ছে কোথায়? শেষের দিকে, তাই তো? শেষে থাকতে হবে। কি বললাম বলো তো? ফুলকপি। কপি ফুলের ন্যায়, কিসের ন্যায়? ফুলের ন্যায়, তাই তো? তার মানে সবসময় মনে রাখবা এই পেজ কাটটা আগে আসবে, আর পেজ কাটটা কোথায় আসবে? আগে। ওকে, তাহলে আর লাস্টে কি হবে? ন্যায় হবে। কি বলে দেখো? ফুলকপি কি হয়েছে? কপি ফুলের ন্যায়। আমি বলছি দেখো, হয়তো তোমাদের অসুবিধা হচ্ছে লেখা বুঝতে, দেখে বলে দিচ্ছে মুখে। তো কপি ফুলের ন্যায়, লাস্টে কি আছে? ন্যায় আছে না? নাই, নাই। তারপর বলো তো শঙ্খচিল কি হতে পারে? চিল শঙ্কের ন্যায়, আচ্ছা না? নেই, শঙ্খচিল। তাহলে বেশ, আরো কিছু বলতে পারবা আশা করছি। আমি বললাম মুখ চন্দ্র। চন্দ মুখ নাই, ভেরি গুড। বা মুখ চন্দ্রের নাই বলতে পারো, অসুবিধা নেই। মুখ চন্দ্রের মানসই করে বলতে হবে। তারপর বলো তো আহ আরো পারবা, তোমার তো পাচ্ছ সবই। পুরুষ সিংহ। পুরুষ, পুরুষ সিংহের ন্যায়, ভেরি গুড, পুরুষ সিংহের ন্যায়। তার মানে আমরা সবসময় কিন্তু ন্যায়টা আগে মানে শেষে দিচ্ছি। বলতো আশালতা। আশা লতার ন্যায়, বা আশা লতার মতো, মতো দিতে পারো। বুঝতে পেরেছো? এগুলো সবই কিন্তু উপমান কর্ম, হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। ওকে, উপমিত কর্মধারয় সমাস। তারপর দেখো লেখা আছে রূপক কর্মধারয়। লাস্টে আমার থাকবে কি? রূপক। আজকে এটাই কিন্তু তোমার শেষ ক্লাস। হ্যাঁ, আজকে নেক্সট দিন আবার দেবো, আরো সহজ ভাবে বুঝতে পারবে। দেখো কিভাবে করছি। রূপক কর্মধারয় সমাস, বলো কি আছে? রূপক, রূপ সাজবে। রূপ কি আসবে? মিডলে কি আসবে? রূপ। ঠিক আছে, রূপক কথার মানে হচ্ছে রূপ আসবে নিচে। দেখো কি আছে বলতো? বিষাদ সিন্ধু, কি লিখতে হবে? বিষাদের রূপ সিন্ধু।
আর যখন মিডিলে দেখবা রূপ আছে কথাটা, তখন জানবে এটা কি রূপক কর্মধারী সমাস। বুঝতে পেরেছো? এবার দেখো দেহ মন্দির কি হবে? দেহ রূপ মন্দির, মানে তার মানে তোমরা বুঝতে পারছো এরকম, মানে মিডিলে সবসময় কি থাকবে? রূপ কথাটা থাকবে। রূপ কথাটা ধরতে পারলে তোমাদের কিন্তু এই অসুবিধা হবে না। ঠিক আছে, নেক্সট দেখো। তো বলো তো দেখি এবার দু চারটা পাচ্ছ পাচ্ছ কি দেখি, বলো। সুখ সায়ন, সুখ রূপ সায়ন, ঠিক আছে, ভেরি গুড। তারপরে বলো তো দেখি, আরো ছয় পারবা তোমরা। মন মাঝি, ভেরি গুড, মন রূপ মাঝি। তারপর ভবসিন্ধু, ভেরি গুড, ভব রূপ সিন্ধু। আখি আখি পাখি, ভেরি গুড। কাল সিন্ধু, সিন্ধু, ভেরি গুড। জ্ঞান লোক, রূপ লোক। বুঝতে পেরেছো? তাহলে এতগুলো প্রশ্ন তোমাদেরকে দুটো জিনিস শিখিয়ে দিলাম খুব ভালো করে। সমাজ কি, সমাজ কিভাবে শিখতে হয়, সমাজ কিভাবে করতে হয়, বুঝতে পেরেছো? একটা একটা করে সমাজ আমি কিন্তু তোমাদের ধরে ধরে শিখিয়ে দিলাম। এই কর্মধারয় সমাজটা তোমাদের খাতাতে ভালো করে নোট করে নাও প্লিজ, প্রত্যেকে, ঠিক আছে, যাতে আর অসুবিধা না হয়। আর তোমরা যদি আর আরো বেশি করে ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই আমার এই পেজগুলোকে তোমরা ফলো করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। ওকে, আর আজকে আর আমি ক্লাস দিতে মানে করাচ্ছি না, আজকে এখানে শেষ করছি। তোমাদের অবশ্যই ক্লাসটা আমার ভালো লেগেছে, বন্ধুদের মধ্যে শেয়ার করো বেশি করে। আর তোমরা শিখতে পারলে আমি বেশি খুশি হব। বুঝতে পেরেছো? এটা কিন্তু বিভিন্ন ধরনের, শুধু ভাবছো মাধ্যমিক পরীক্ষাটা নয়, বিভিন্ন পরীক্ষাতে এগুলো আসবে। তো বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সমাজ শিখতে পারছো না, এক ধরো একসঙ্গে অনেকগুলো সমাজ পারবে না, অসুবিধা হবে। বুঝতে পেরেছো? আমাদের 5টা সমাজ শিখতে হবে। এই 5টার মধ্যে আমি কিন্তু দুটো করে দিলাম, আর বাকিগুলো খুবই সহজ। ঠিক আছে, পরবর্তী যদি তোমরা ভিডিওগুলো পেতে পারো, মানে পেতে চাও, তোমরা অবশ্যই তোমাদের যে নোটিফিকেশন সেটা অন করে রাখবে, এবং চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, তোমাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে, বাই। আর জান নয়, ঠিক আছে, তাহলে বাই, ঠিক আছে, ভালো থেকো।